ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কনফার্ম হলাম যে আমার লাইভটা ঠিকভাবে দেখা যাচ্ছে। ভিক্টোরিয়া নার্সিং ইনস্টিটিউট কুমিল্লার প্রথম বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? এটা হচ্ছে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আর তোমাদের সম্ভবত ওইভাবে গ্রুপে লাইভেও তোমাদের প্রথম ক্লাস এটা, ঠিক আছে? যারা এখনও লাইভে আসেনি তাদেরকে আসতে বলো। আর হচ্ছে তোমরা তাদেরকে লাইভের কমেন্ট বক্সে মেনশন করতে পারো বা ট্যাগ করতে পারো, ঠিক আছে? যেভাবে সম্ভব তাদেরকে ইনফর্ম করে দাও, তারা যাতে চলে আসে। আর ফার্স্টে স্টুডেন্টদের যারা যারা লাইভে আসবা ক্লাসের জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, আমাকে একটু জানাবা যে কে কে আসছো। ওকে, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি যাতে কথা ঠিকভাবে বোঝা যায় আমি এভাবে এই করতেছি। আর তোমাদের তোমাদের কমেন্টগুলো আমি অন্য একটা ফোন থেকে দেখব। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি 2 মিনিট কথা বলে আমরা পড়াশোনা চলে যাব। তো তোমাদের রুটিন অনুযায়ী শনিবার এবং রবিবার এই 2 দিন আমার সাথে তোমাদের ক্লাস থাকবে। সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ওকে, আর টাইমের ব্যাপারটা এখনও আমি ফিক্স করিনি। তোমাদের রুটিনে যে টাইমে আছে আমি চেষ্টা করব ওই টাইমে নেওয়ার জন্য। আজকে কোনো একটা ব্যস্ততার কারণে হয়তো আমি একটু আর্লি তোমাদের ক্লাসটা নিয়ে নিচ্ছি। অন্যান্য টাইমে আমি যদি ব্যস্ত না থাকি খুব বেশি, চেষ্টা করব যে তোমাদের রুটিন অনুযায়ী রুটিনের টাইমে নেওয়ার জন্য। ওকে, আর তোমাদের যেহেতু ফেসবুকে ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভে, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তোমাদের বেশিরভাগ মানুষই যেহেতু মোবাইল ইন্টারনেট দিয়ে এটা করে, মোবাইল ইন্টারনেটে ফেসবুক লাইভটা দেখে থাকে, কানেকশনের উঠানামার কারণে একটু তোমাদের সমস্যা হতে পারে। এটা আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, আর অন্য যে কোনো সমস্যার জন্য তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। তাহলে আমি লেট করব না, তোমাদের পড়াশোনার টপিকে চলে যাই। তো তোমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির তোমাদের হয়তো অনেকগুলো ক্লাস হয়েছে এবং ওই ক্লাসগুলোতে অনেকগুলো টপিক তোমাদের কমপ্লিট করানো হয়েছে। তোমরা আমাকে বলেছো কী কী টপিক কমপ্লিট করেছে। তো এছাড়া বাকি অনেকগুলো টপিক কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? অনেকগুলো টপিক বাকি রয়ে গেছে। তো আমি চেষ্টা করব আমার ক্লাসগুলোতে আমি এভাবে 2-1টা করে টপিক শেষ করে দেওয়ার। ওকে, আর লাইভ ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবা, লাইভ অ্যাটেন্ড করবা, মানে পরে দেখে নেব এই টেন্ডেন্সি যেন না থাকে, ঠিক আছে? টিচারের সাথে লাইভ ইন্টারাকশনে শেখা হয় বেশি, এটা খেয়াল রাখবা। তোমাদের আজকের যে সাবজেক্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সেটাতে তোমাদেরকে কিন্তু আমি এভাবে ফেস টু ফেস কিছু কথা বলবো, আবার কিছু জিনিস লিখে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার এবং তোমাদের যেহেতু অনেক মেডিকেল টার্ম এবং মেডিকেল সায়েন্সের বিভিন্ন ব্যাপার তোমাদের কাছে এখনও নতুন, ঠিক মুখে বললে তোমরা ক্যাচ অতটা ভালোভাবে নাও করতে পারো, ঠিক আছে? যদি লিখে দেখাই তাহলে কিন্তু তোমাদের পড়াটা আরও বেশি ইফেক্টিভ হবে। কি বলো? আচ্ছা, ধন্যবাদ। ওকে, তো তোমাদের স্টুডেন্টও কম, তারপর লাইভেও কম তোমাদের অ্যাটেন্ডেন্স, ব্যাপার না, আস্তে আস্তে সবাইকে জানিয়ে দিবা। যেহেতু মোবাইল ইন্টারনেটের কানেকশনের ঝামেলার কারণে হয়তো অনেকে অ্যাটেন্ড করতে পারছে না। আমি আশা করি এটা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। তো আমরা আশা রাখবো যে একসময় হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের প্রতিষ্ঠান ওপেন হবে এবং তোমরা অফলাইনে সরাসরি ক্লাস করতে পারবা। যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা আমাদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে, তোমাদের সম্মানিত কর্তৃপক্ষ এই কারণে তোমাদের ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ, পড়াশোনার কথা বলি। অ্যানাটমি ফিজিওলজিতে তোমাদের অনেকগুলো টপিকই শেষ হয়েছে দেখলাম এবং আরও অনেকগুলো টপিক বাকি আছে। তো এই টপিক থেকে আমি একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কঠিন না, মোটামুটি সহজ একটা ইম্পর্টেন্ট এবং খুবই তোমার
ইজিলি বোঝা যায় এমন একটা টপিক আমি চুজ করেছি, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা তোমাদের প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার পরীক্ষাতে অনেক আসে, ব্লাড প্রেশার ডেফিনেশন আসে, ব্লাড প্রেশার টাইপ আসে, ব্লাড প্রেশার কী কী ফ্যাক্টর দিয়ে রেগুলেটেড হয় সেটা আসে। তো এগুলো পারতে হবে, ঠিক আছে। প্লাস ব্লাড প্রেশার যে ব্যাপারটা, এটার ব্যাপারে ভালো ক্লিয়ার ধারণা তোমার আজীবন কাজে লাগবে, ঠিক কি না? এই কারণে আমি সব দিক বিবেচনা করে তোমাদের এই টপিকটা আমি চুজ করেছি। তোমরা কমেন্ট করতে পারো যদি তোমাদের কিছু জানা থাকে। আমি তোমাদের কমেন্টগুলো আমি অন্য একটা ফোনে দেখতেছি, আমার যে ক্যামেরা আছে সেটাতে তো আর কমেন্ট দেখতে পারবো না আমি এই কারণে ফোন ইউজ করে কমেন্টগুলো দেখছি। তোমরা কমেন্ট করতে পারো, মানে কিছু জানার থাকলে করতে পারো, নো প্রবলেম। ওকে, যেটা বলছিলাম যে আমাদের আজকের তাহলে টপিক থাকবে হচ্ছে ব্লাড প্রেশার। ওকে, তাহলে আমরা ব্লাড প্রেশারটা আসলে তোমাদের যে সাবজেক্টের নাম কি ছিল? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো এটা ফিজিওলজি পার্টে ব্লাড প্রেশার পড়ে আর কি। এটা অ্যানাটমি পার্টটা আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম, মানে তোমরা হার্ট এবং আর্টারি ভেসেল অ্যানাটমি সম্পর্কে তোমাদের জানতে হবে। তো এখন একটা সমস্যা কি, অনলাইন ক্লাসগুলোতে অ্যানাটমির ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি বা উইদাউট ডেমনস্ট্রেশন বোঝানোটা একটু টাফ, তোমাদের জন্য টাফ হবে বুঝতে। এই কারণে আমরা আজকে ফিজিওলজির একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ওকে, এবং তোমাদেরকে টুকটাক আমি ব্লাড প্রেশার রিলেটেড অ্যানাটমিক্যাল টার্ম এবং অ্যানাটমি কয়েকটা জিনিসও বলে দেবো, নো প্রবলেম। তাহলে আমরা আজকে আমাদের সাবজেক্টের নাম দিই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এবং আমাদের টপিক হচ্ছে ব্লাড প্রেশার। ওকে, আচ্ছা, তাহলে ব্লাড প্রেশারের ব্যাপার, ব্লাড প্রেশার কথাটা আমরা অনেক আগে থেকেই শুনেছি। এটা একটা কমন একটা টার্ম, আমাদের প্রাথমিক জীবনে এটার অনেক দরকার পড়ে এটা সম্পর্কে জানার, বা এটার কথা আমরা শুনেছি, সেই ছোটোকাল থেকে শুনেছি, কিন্তু এটার একজ্যাক্ট মেকানিজম বা এটার ডিটেলস কিন্তু আমরা আসলে হয়তো এখনও জানি না, ঠিক আছে। ব্লাড প্রেশার আমরা এটার বাংলা জানি রক্তচাপ, ঠিক না? রক্তচাপ, কিন্তু এটা তোমার স্পেসিফিক ডেফিনেশন আছে যে এটার ইয়াটা কি, রক্তচাপ কিভাবে হয়, রক্তটা কোথায় চাপ দেয়, কীভাবে চাপ দেয়, কোন দিকে চাপ দেয়, কতটুকু চাপ দেয়, কয় রকমের ব্লাড প্রেশার আছে, এগুলো আমাদের জানার বিষয়। তো আমরা চেষ্টা করব যে এটা যাতে তোমাদের জন্য ইফেক্টিভ হয় সেভাবে জানার জন্য, সেভাবে পড়ার জন্য। এই জন্য আমি তোমাদের কাছে লিখে পড়ানোর চেষ্টা করব আর কি। দেখো তোমাদের কেমন লাগে, ঠিক আছে। আমি তাহলে চলে যাই লেখালেখিতে। ওকে, আমার লেখা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা সেটাও জানাবা। লেখা দেখতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা অবশ্যই জানাবা। তাহলে তোমাদের আজকে টপিক হচ্ছে, হ্যাঁ, ফেসবুকের কয়েকটা প্রবলেমের মধ্যে অন্য একটা প্রবলেম হচ্ছে তোমার কানেকশন ড্রপ, স্পিড অনেক ড্রপ করে প্রায়। আর এটা হচ্ছে তোমার এটার ক্যামেরা ফোকাসিংয়ের ঝামেলা হয়। তো আশা করি আমরা এগুলো কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করব আমরা। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমরা যেই টপিকটা চুজ করেছি সেটা হচ্ছে ব্লাড প্রেশার। সংক্ষেপে বিপি বলে, তবে তোমরা কখনোই পরীক্ষায় সংক্ষেপ টার্ম ইউজ করবা না, ঠিক আছে। তোমরা ফুল কথাটাই লিখবা সবসময়, সব কিছুর বেলায়, যে কোনো সাবজেক্টের সব কিছুর বেলায় তোমরা ফুল টার্মটা ব্যবহার করবা। এটা হচ্ছে তোমাদের এক্সাম কার্টেসি বা পড়াশোনার কার্টেসি। তো ব্লাড প্রেশারের মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে তোমার এটা ডেফিনেশন আসে, এবং এটা তোমাদের জানতেই হবে ব্লাড প্রেশার কী।
ব্লাড প্রেশার শুধু বুঝলে হবে না, এটা ডেফিনেশনটা আমরা ভালোভাবে শিখবো যাতে পরীক্ষায় অ্যান্সার করতে পারি, ঠিক আছে। তো ব্লাড প্রেশার ডেফিনেশন তোমার অনেকভাবে দেওয়া যায়। ব্লাড প্রেশার টপিকটা তোমার যখন আমরা যে মেডিকেল সায়েন্সের মেডিসিন সাবজেক্টেও আমরা এটা নিয়ে পড়াশোনা করি, সেখানে এক ধরনের ডেফিনেশন আছে এবং বিভিন্ন বইতে বিভিন্নভাবে ডেফিনেশন আছে। তো তোমাদের ফিজিওলজি একটা টেক্সট বই আছে, তোমাদেরকে হয়তো পড়ানো হয় কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমাদের গাইটন, গাইটনস ফিজিওলজি। ওই বইতে যেই ডেফিনেশনটা দেওয়া আছে আমি প্রথম বলি যে ব্লাড প্রেশার মিনস দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্লাড এগেনস্ট এনি ইউনিট এরিয়া অফ ব্লাড ওয়াল। মানে কি বললাম এটা আসলে হয়তো তোমরা ক্যাচ করতে পারোনি, চলো আমরা একটু লিখে দেখাই। তাহলে হচ্ছে আমরা ডেফিনিশন, সংজ্ঞা, আমি আস্তে আস্তে লিখব, অল্প বুঝো কিন্তু সময় নিয়ে বুঝো, ভালোভাবে বুঝো, সেটা কাজে দিবে, ঠিক আছে। ডেফিনেশন, আমরা সংজ্ঞায় আসলাম। তাহলে সংজ্ঞায় আমরা বিভিন্নভাবে এটা সংজ্ঞাটা দিতে পারি। আমরা ঠিক হুবহু মানে গাইটন বইতে ফিজিওলজি হচ্ছে তোমার যে সাবজেক্ট সেটার অন্যতম বিখ্যাত একটা টেক্সট বই হচ্ছে গাইটন, সেই বইতে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে উল্লেখ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখি ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা কি, এটা কি মিন করে এটা আমরা লিখব, এটাই সংজ্ঞা, হ্যাঁ একইভাবে ইয়া করে। ব্লাড প্রেশার মিনস, এটা বুঝায় বা এটা এই অর্থ বুঝায় বা এটা মিন করে দ্য ফোর্স, এটা একটা ফোর্স। আচ্ছা আমার কথা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না সেটা একটু জানাবা, ঠিক আছে। হ্যাঁ, ব্লাড প্রেশার মিনস দ্য ফোর্স, এটা একটা ফোর্স বা বল, দ্য ফোর্স। তোমাদের বইতে যদি ভিন্ন কোনো সংজ্ঞা থেকে থাকে বা ভিন্ন কিছু থেকে থাকে আমাকে অবশ্যই জানাবা। দ্য ফোর্স এক্সার্টেড, সংজ্ঞাতে আমাদের কিছু নতুন শব্দ আমাদের শিখতে হতে পারে, যেমন এক্সার্টেড মানে হচ্ছে যেটা দেওয়া হয় বা প্রয়োগ করা হয়, ঠিক আছে, যে বলটা প্রয়োগ করা হয়। দ্য ফোর্স এক্সার্টেড, কার দ্বারা প্রয়োগ করা হয় বা কে প্রয়োগ করে, বাই, অবশ্যই যেহেতু এটা ব্লাডের প্রেশার সম্পর্কে জানতেছে, অবশ্যই ফোর্সটা কি দ্বারা হবে, ব্লাড দ্বারা হবে, বাই দ্য ব্লাড। হ্যাঁ, ফোর্সটা কিসের উপর দেয়, সাধারণত ফোর্স কোন একটা কিছুর বিরুদ্ধে দিতে হয়, ঠিক না, ঠিক আছে। আমি যে এই ধরো খাতাটা আমি সরাচ্ছি, আমি খাতাটার বিরুদ্ধে একটা ফোর্স দিলাম, এটা সরলো, ঠিক আছে। তাহলে ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্লাড, তারপর আমরা সাধারণত টু লিখি না, অ্যাগেনিস্ট লিখি, হ্যাঁ বিরুদ্ধে, বিপরীতে, অ্যাগেনিস্ট। কিসের অ্যাগেনিস্টে আমরা ইয়াটা দিই, আমরা ব্লাড ভেসেল ওয়াল, ঠিক আছে, রক্তনালিকা। রক্তনালিকা অনেক রকম আছে, সেই ব্যাপারে আমরা পরে আলোচনায় যাব। তো রক্তনালিকাগুলো হচ্ছে এক ধরনের নালী নাকি, পাইপের মতো, সাধারণত স্মুথ মাসেল দিয়ে তৈরি হয় এবং ইলাস্টিক থাকে, হ্যাঁ নরম থাকে এগুলো। তো এগুলোর মধ্য দিয়ে যখন রক্তটা এভাবে পরিবাহিত হয় তখন এটা দুই পাশে এভাবে প্রেশার সৃষ্টি করে। হ্যাঁ, আমি একটু বড় করে যদি দেখাই, সাপোজ এ হচ্ছে আমাদের রক্তনালিকা, রক্তনালিকার ভিতর দিয়ে আমাদের ব্লাড ফ্লো হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার সময় তোমরা জানো তরল পদার্থ যখন কোনো একটা মিডিয়াম বা কোনো একটা পাত্রের ভিতর দিয়ে যায় তখন, বা পাত্রের ভিতরে থাকে, সে কিন্তু সব দিকে সমান চাপ প্রয়োগ করে, ঠিক না। এটা তোমরা স্কুল লেভেলে পড়ে আসছো যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, লেখাগুলো স্বচ্ছ, জি স্যার বোঝা যাচ্ছে, ওকে। আমার এটা কনফার্মেশন দরকার ছিল, কারণ দেখা গেছে আমি বললাম বাট তোমরা বুঝলা না, তাহলে আমার আবার রিপিট করতে হবে, প্লাস হচ্ছে তোমাদের শেখাটাও বিফলে যাবে, ঠিক আছে। যখন ব্লাড ফ্লোটা এদিকে হয়, যে কোনো এক দিক থেকে দিয়ে, তখন সে সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। তো এদিকেও তোমার ব্লাড ভেসেল, রক্তনালিকাকে কি বলে, ব্লাড ভেসেল বলে। আর্টারি, ভেইন, আর্টেরিওল, ভেনিউল, এগুলো সবই ব্লাড ভেসেল, ওকে। রক্তনালিকা, তো রক্তনালিকাগুলোর এই ওয়ালের গায়ে, মানে এটা হচ্ছে ওদের দেওয়াল, ওয়াল, এই ওয়ালের গায়ে সে চাপ প্রয়োগ করে, ঠিক আছে। তোমরা অ্যানাটমি টার্ম পড়েছো তো না, ল্যাটারাল, মিডিয়াল, মিডিয়ান, এগুলো, হ্যাঁ ল্যাটারাল দিকে, সাইডের দিকে চাপ প্রয়োগ করে। এটা যদি মিডিয়ান প্লেন হয়, মাঝখান বরাবর এর দুই পাশে এটা চাপ দেয়, এই চাপটাই আসলে আমরা ব্লাড প্রেশার হিসেবে জানি, ঠিক আছে। তাহলে অ্যাগেনেস্ট ভেসেল ওয়াল এটা আমরা লিখে দিব। তবে আমরা যেহেতু
এটা একটা পরিমাপ, যে কোনো একটা পরিমাপকে কিন্তু আমরা একটা হিসাব দিই না। আমরা ধরো চাউলের পরিমাপ আমরা মানে কীভাবে করি যে 1 কেজি চাল কত, তাহলে আমরা এটা একটা কেজিতে হিসাব করি, 1 কেজি আপেল কত বা 1 লিটার দুধ কত, ঠিক আছে। তো এটাও একটা ওয়ালের একটা নির্দিষ্ট জায়গাতে কতটুকু প্রেশার দেয় সেটা আমরা হিসাব করি একটা নির্দিষ্ট ইউনিটে, একক এরিয়াতে, ঠিক আছে। সুতরাং আমরা এটা উল্লেখ করব যে অ্যাগেনস্ট এনি ইউনিট এরিয়া, একক কোনো এনি ইউনিট হচ্ছে একক, এরিয়া মানে জায়গা, কিসের জায়গা, ভ্যাসেল ওয়াল, আমি বললাম যে রক্তনালিকার ওয়াল, ভ্যাসেল ওয়াল। এই তোমাদের যে ব্লাড প্রেশার এটার ডেফিনেশন কমপ্লিট হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ, না বুঝতে পারলে অবশ্যই জানাবা। আমরা ব্লাড প্রেশার ডেফিনেশন জেনে গেলাম, আমাদের পরীক্ষাতে এটা আসার খুব সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষাতে। আমরা এখন এটার টাইপ সম্পর্কে জানবো, ঠিক আছে। কি কি টাইপের ব্লাড প্রেশার আছে, তোমরা হয়তো ব্লাড প্রেশার জেনেছো যে ব্লাড প্রেশার লেখা হয় কিভাবে, যে 120/80, এই 120টা কী প্রেশার, 80টা কী প্রেশার, এগুলো আমরা এখন জানবো, ঠিক আছে। তো ব্লাড প্রেশারের কিন্তু আমরা ডেফিনেশন জানলাম, সূত্র আছে, হ্যাঁ, সূত্রটা তোমাদের হয়তো নাও দিতে পারে, আবার দিতেও পারে, বলা যায় না। তোমাদের একজ্যাক্ট সিলেবাসটা আমার হাতে নেই আসলে, থাকলে হয়তো আমি আরও কনফার্ম হতে পারতাম। তারপর আমরা উল্লেখ করি, এটা তোমাদের কাজে লাগবে, যে ব্লাড প্রেশার একটা সূত্র আছে। ব্লাড প্রেশারটা কীভাবে পরিমাপ করা হয়, ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু দুইটা জিনিস গুণ করে, মাল্টিপ্লিকেশন করে আমরা ব্লাড প্রেশারের ভ্যালুটা পেয়ে থাকি। একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, এটা তোমাদের আসবে পরীক্ষা, কার্ডিয়াক আউটপুট টপিক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, ইনটু টোটাল, আমি এটা কন্টিনিউ লিখতেছি নিচে দিয়ে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন এই কথাগুলো তোমাদের কাছে একদম নতুন মনে হতে পারে বা একটু কঠিনও মনে হতে পারে, কিন্তু তোমাদের এটা জেনে রাখা দরকার, খুব ডিটেলসে না জানলেও আপাতত এই জিনিসটা জেনে রাখা দরকার যে ব্লাড প্রেশারটা আমরা কার্ডিয়াক আউটপুট এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লিকেশন মানে গুণ করে পেয়ে থাকি। সংক্ষেপে বলি যে এই কার্ডিয়াক আউটপুটটা কি আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি। কার্ডিয়াক আউটপুট, যে সংক্ষেপে সিও বলা হয়, এটা হচ্ছে প্রতি মিনিটে আমাদের যে হার্ট আছে, হৃৎপিণ্ড, সেখানের প্রতিটা ভেন্ট্রিকল থেকে, হার্টে অ্যানাটমি কি তোমাদেরকে কোনো কিছু আইডিয়া দেওয়া হয়েছিল? আচ্ছা, এই কারণে আসলে আমাদের অ্যানাটমিটা আগে যদি ভালো করে শিখে নেওয়া হয় তাহলে ফিজিওলজিতে শিখতে ইজি। আমি হার্টে খুব নর্মাল একটা ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরলাম। হার্টে সবসময় একবার 4টা চেম্বার থাকে, ওকে, 2টা ভেন্ট্রিকল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, মানে ডান বাম। সবসময় একটা মানুষের শরীরে, অন্যের শরীরে চিন্তা করবা, ঠিক আছে। এটা হয়তো তোমার হাতের ডান পাশ, বাট এটা অ্যাকচুয়ালি একজনের বডিতে এটা ডান পাশ না, এটা একজনের বডিতে এটা হচ্ছে বাম পাশ, এভাবে চিন্তা করবা। আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, তাহলে 4টা চেম্বার, 2টা এট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল, ঠিক আছে। তো আমাদের এই প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে তোমার সিস্টোলের সময় ব্লাড যায়, বিভিন্ন সিস্টেমে যায়। এটা তোমার এই রাইট ভেন্ট্রিকল থেকে যায় লাংসের দিকে, আর লেফট ভেন্ট্রিকল থেকে যায় পুরো বডিতে। আমরা হার্টের ব্লাড সার্কুলেশন যখন শিখবো তখন ডিটেলসে আরও ভালোভাবে জানতে পারবো, ওকে। এখন এতটুকুই জেনে রাখো। তো এই ভেন্ট্রিকল থেকে প্রত্যেকটা ভেন্ট্রিকল, ইচ ভেন্ট্রিকল, নট 2টা একসাথে, এই প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে প্রতি মিনিটে, আবারও বলি, প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রতি মিনিটে যতটুকু ব্লাড বের হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি যে কার্ডিয়াক আউটপুট, ওকে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স মানে কি? বাধা, ঠিক না? পেরিফেরাল মানে প্রান্তীয়, মানে আমাদের শরীরের মানে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেন্টার হচ্ছে হার্ট, এই হার্ট বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে তোমার পেরিফেরি, ওকে, সহজে বললাম। আমাদের টোটাল প্রান্তীয় মানে শরীরের আশেপাশে, মানে ব্লাড বাদ, হার্ট বাদ দিয়ে বাকি যে রক্তনালিকাগুলো আছে, বাকি যে বডি আছে, বডিতে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় যখন ব্লাডটা যায়। তোমাদেরকে এটা কীভাবে বোঝায় আমি একটু সহজ ইয়াতে বুঝাই। মনে করো এটা একটা মোটর, ওকে, এটা একটা মোটর,
মোটর, এটা পানির মোটর মনে করো, ওয়াটার মোটর। এটার সাথে আমরা মোটরটা ছোট, আমরা কি করলাম ভুলক্রমে এটার সাথে খুব বড় একটা পাইপ লাগিয়ে দিলাম। তো ছোট মোটর, সে অল্প পানি ফ্লো করবে। তুমি দেখবা যে তোমাদের কি মনে হয় এই মোটা পাইপ দিয়ে কি পানি খুব স্পিডে বেরোবে? না, অনেকটা ঢিমে তালে বের হবে, ঠিক না? কেন এমনটা কেমন হচ্ছে? আমরা যদি ঠিক একই মোটরের সাথে একটু চিকন একটা পাইপ লাগিয়ে দিই, তখন দেখবা, আমরা জানি যে পাইপের নলটা যদি একটু চিকন করে দিই আমাদের পানি ফ্লোটা অনেক জোরে হয়, ঠিক কি না? এটা কেন হয়? এটা কারণ হচ্ছে এই ওয়াল যে আছে, পাইপের ওয়াল, সেটা এক ধরনের রেজিস্ট্যান্স দেয় আমাদের। আমরা জানি যে কোনো নিউটনের সূত্র অনুসারে যে কোনো বলে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এবং এটা সমান হয়। যখন ব্লাড একটা রিয়াকশন দেয়, ভ্যাসেল ওয়াল, আমরা এখানে পাইপটাকে যদি রক্তনালীকে কল্পনা করি, ভ্যাসেল ওয়ালও সে একটা রেজিস্ট্যান্স দিয়ে থাকে, একটা বাধা দিয়ে থাকে। এই বাধাটাই হচ্ছে আমাদের পুরো বডিতে টোটাল এই রেজিস্ট্যান্সের পরিমাণটাকে বলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, সংক্ষেপে টিপিআর বলে। আমি খুব সহজে এবং মানে মিনিমাম একটা কথায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এর বেশি তোমাদের আপাতত জানা লাগবে না। আমরা আমাদের মেইন টপিকটা নিয়ে আলোচনা করি। আমরা বলছিলাম যে ব্লাড প্রেশার। ওকে, তো ব্লাড প্রেশারের ব্যাপারে আমরা এই দুটো কথা কেন বললাম সেটাও বুঝতে পারবো, আমাদের হয়তো সামনে এগুলো কাজে লাগবে। এবার আমরা ভ্যালুটা জানি, মানে এটা মাত্রা কত, বা মানে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলতে কি বুঝি। তো আমি আগে বলে দিয়েছিলাম যে আমরা নর্মাল ব্লাড প্রেশার সাধারণত 120/80 এভাবে আমরা লিখি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে আমাদের নর্মাল ব্লাড প্রেশার, আমি বিপি লিখলাম, তোমরা লিখবা না, ঠিক আছে? তোমাদেরকে বলেই দিয়েছি তোমরা সংক্ষিপ্ত কোনো কিছু লেখা থেকে বিরত থাকবা, এটা এক ধরনের কার্টেসি, যেহেতু তোমরা এখনও স্টুডেন্ট পর্যায়ে আছো। তো নর্মাল বিপি আমরা সাধারণত 120/80, অনেকে এটাকে তোমার এই যে আমি যেভাবে লিখেছি এভাবে লেখে, মানে আমাদের ডিভাইডেশন চিহ্নটা জাস্ট এটা এক ধরনের ডিভাইডেশন, এখানে কোনো ভাগের কিছু না, একটা ডিভাইডার আর কি, এভাবে লেখা হয়। এবং এটা এককটা কি? মিলিমিটার মার্কারি। এই যেটা হচ্ছে মার্কারি বা পারদের প্রতীক, ঠিক না? সাধারণত আমরা যে কোনো কিছুর একক ব্যবহার করি, ঠিক না, পরিমাপে। যেমন মনে করো যে পানি লিটার এককে আমরা, তারপর আমাদের বিভিন্ন দ্রব্য আমরা কেজি এককে, বা অনেক ধরনের একক আছে, টেম্পারেচার একক হচ্ছে সেলসিয়াস, এভাবে আমরা ব্যবহার করি। ঠিক তেমনই ব্লাড প্রেশার মাপা একক কি? মিলিমিটার মার্কারি, মিলিমিটার পারদচাপ, ঠিক আছে? পারদচাপ বলে। আচ্ছা, এখন কল আসছে, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা যেটা বলছিলাম যে আমাদের ব্লাড প্রেশার যে প্রকাশের আমাদের এককটা হচ্ছে মিলিমিটার মার্কারি, বা বাংলায় আমাদের মিলিমিটার পারদচাপ, ঠিক আছে? ওকে, আমাদের সাধারণত আগে যে ব্লাড প্রেশার মেশিন ব্যবহার করা হতো, ওখানে তোমার একটা গ্লাস স্ট্যান্ড থাকতো, ওটার ভিতরে তোমার পারদ থাকতো। তোমার ব্লাড প্রেশার অনুসারে পারদের লেভেলটা উঠতো কমতো, এবং এখানে মিলিমিটার এককে দাগ কাটা থাকতো। এখন আসলে এয়ার বেসড স্পিগমোম্যানোমিটার বিপি মেশিন ইউজ হয় বেশি। আচ্ছা, আমরা ওই ব্যাপারে এখন আর যাবো না। তো আমাদের ব্লাড প্রেশার ডেফিনেশন এবং ব্লাড প্রেশার সম্পর্কে টুকিটাকি আমাদের জানা হয়ে গেল। এখন আমরা আরেকটা প্রশ্ন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে টাইপস অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কত প্রকার আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসবে। টাইপস, টাইপস অফ ব্লাড প্রেশার। তোমাদের এই একটা প্রশ্ন বিভিন্নভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে। বলতে পারে যে ক্লাসিফাই ব্লাড প্রেশার, অর্থাৎ দ্য ক্লাসিফিকেশন অফ ব্লাড প্রেশার, সবগুলো অ্যান্সার একই হবে, ঠিক আছে? তো আমাদের ব্লাড প্রেশার সাধারণত আমরা 4 টাইপসের বলে থাকি। ফিজিওলজিতে এই 4টা টাইপসের ব্যাপারে আলোচনা করা হয় সাধারণত। এই 4টা হচ্ছে তোমার সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, পালস প্রেশার এবং মিন প্রেশার। আমি 4টা নাম বলেছি, এই 4টা এখন তোমাদেরকে লিখে দেখাবো এবং বুঝাবো, ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে 4 টাইপস। 4টা টাইপসের ব্লাড প্রেশার আছে। কি কি আছে? সাচেস, যথা 1 নম্বর যেটা, সেটা তোমরা হয়তো অনেকে অলরেডি জানো, এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার বলি আমরা, ঠিক না? সিস্টোলিক প্রেশার মানে ব্লাড প্রেশার আর কি, সিস্টোলিক ব্লাড প্রেশার।
সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোল শব্দটা হয়তো তোমরা শুনেছো। সিস্টোল মানে হচ্ছে সংকোচন। তাহলে আমাদের হার্ট যখন সিস্টোল করে, সংকোচন করে, তখন যে একটা প্রেশার ক্রিয়েট হয় সেটাকে বলে আমরা সিস্টোলিক প্রেশার। ঠিক আছে, এটারও আবার আলাদা করে ডেফিনেশন আছে। তোমাদের টাইপস জিজ্ঞেস করলে ডেফিনেশন আর দেওয়া লাগবে না। ঠিক আছে, আমরা সামনে যদি সময় পাই আমরা ডেফিনেশন নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম যে আমাদের হার্ট সিস্টোলের সময়, হার্ট কন্ট্রাকশনের সময়, সিস্টোল মানে কি বললাম, সংকোচন, হার্ট সংকোচনের সময়, হৃৎপিণ্ড সংকোচনের সময় যে ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট হয়, প্রেশার তৈরি হয়, সেটা কি বললাম, সিস্টোলিক প্রেশার। ঠিক আছে, তো এই সিস্টোলিক প্রেশারটা আসলে কোনটা, আমরা যে যে প্রেশার লিখেছিলাম এটার উপরের যে ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেশার। আমরা এখানে একটা নর্মাল ভ্যালু লিখেছিলাম ব্লাড প্রেশারের, উপরে লিখেছি 120, এটাই সিস্টোলিক প্রেশার, নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তবে আসলে মানুষের সব কিছু ফিক্স না, এক এক মানুষের এক এক রকম থাকে, ঠিক না? তো আমরা এখানে যে ভ্যালুটা লিখেছি এটা মূলত অ্যাভারেজ ভ্যালু। ওকে, আমাদের অ্যাভারেজ ভ্যালুগুলা সাধারণত আমরা যখন জিজ্ঞেস করে বা এভাবে যখন এক্সাম্পল দিই তখন লিখি, আর না হয় আমরা রেঞ্জ আকারে লিখি। রেঞ্জ কিভাবে লিখি আমি তোমাদেরকে বুঝাই। তাহলে আমি বলে দিলাম যে সিস্টোলিক ব্লাড প্রেশার কত, 120 মিলিমিটার মার্কারি, 120 মিলিমিটার মার্কারি। তো এটা কিন্তু অ্যাভারেজ। ওকে, এটা একদম ফিক্স না, এটা একটা রেঞ্জ আছে, একটা সীমা আছে। ওই সীমাটা কত, তাহলে আমরা নর্মাল ভ্যালু যদি করি, আমি এখানে নর্মাল ভ্যালুটা লিখি, আমি জাস্ট এখানে হাইফেন দিয়ে আমি একটু জায়গা নিলাম, এখানে আমরা নর্মাল ভ্যালুটা যদি করি যে আমাদের এটা রেঞ্জ হচ্ছে তোমার 100 থেকে 140, একক একই থাকবে, মিলিমিটার মার্কারি। খেয়াল করো, তাহলে আমরা এই চারটা টাইপসের মধ্যে এখানে আমি টাইপগুলো উল্লেখ করব, টাইপস, এখানে আমি ভ্যালুটা উল্লেখ করব যে নর্মাল ভ্যালু কত, নর্মাল ভ্যালু উল্লেখ করব। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল ভ্যালু কত পেলাম, 100 থেকে 140 মিলিমিটার মার্কারি। এটা তোমাদের ফিজিওলজি অনুসারে এটাই তোমাদের নর্মাল ভ্যালু। ঠিক আছে, মেডিসিনে গিয়ে আবার 140 থেকেই তোমার হাইপার টেনশন শুরু হয়ে যায়। তোমাদেরকে হয়তো আমি বলে রাখা উচিত যে আমাদের ব্লাড প্রেশারের গড় মিলে কয়েকটা টার্ম। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তখন আমরা ওই অবস্থাটাকে কি বলি, হাইপার টেনশন বলি। ওকে, এটা জানার জন্য। আর ব্লাড প্রেশার যদি কমে যায় আমরা এটাকে বলি হাইপোটেনশন। মেডিকেলের ভাষায় হাইপার মানে হচ্ছে বেশি আর হাইপো মানে হচ্ছে কম, এটা যে কোনো কিছুর বেলায়। ওকে, তাহলে আমাদের নর্মাল ভ্যালুতে আমাদের ইয়াটা হচ্ছে 100 থেকে 140, কিন্তু অনেক জায়গায় দেওয়া থাকে 100 থেকে 139, কারণ 140 থেকে অনেক সময় হাইপার টেনশন কাউন্ট হয়, মানে প্রেশার বেশি বলা হয়ে থাকে। ব্যাপার না, ফিজিওলজির বইগুলোতে এমনটাই দেওয়া আছে, তোমরা এমনটাই লিখবে। ওকে, দ্বিতীয় যে প্রেশারটার নাম আমরা জানবো সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, ওই যে আমরা নিচে যেটা লিখছিলাম। ওকে, 80 মিলিমিটার মার্কারি, এটাও অ্যাভারেজ একটা ছিল। তাহলে আমাদের এখানে অ্যাভারেজ কত, আমি সংক্ষেপে লিখি, অ্যাভারেজ 120 মিলিমিটার মার্কারি। ওকে, অ্যাভারেজটা আমি উল্লেখ করে দিলাম। তাহলে আমরা পরীক্ষাতে সাধারণত রেঞ্জটা দেওয়ার চেষ্টা করব সব সময়। হ্যাঁ, স্যাররা রেঞ্জটা পছন্দ করে, কারণ কোনো কিছু ফিক্সড না আমাদের শরীরে। হ্যাঁ, একজন শরীরে যে কোনো একটা ফিজিওলজিক্যাল ব্যাপার এক এক রকম হতে পারে, এক এক রকম হতে পারে। দ্বিতীয় যে প্রেশারটা সেটার নাম হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশার, ডায়াস্টোল মানে জানো, আমরা সিস্টোল মানে কি বলছিলাম, সংকোচন, আর ডায়াস্টোল হচ্ছে এটা বিপরীত, মানে প্রসারণ। ঠিক আছে, তাহলে আমাদের হার্টটা আফটার সিস্টোল আবার ডায়াস্টোলিক কন্ডিশনে যায়, প্রসারিত হয়। ঠিক আছে, হার্ট পাম্পিংয়ের মেকানিজম, তারপর অ্যানাটমি জানতে পারবো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে। তো ডায়াস্টোলিক হচ্ছে ডায়াস্টোলিক কন্ডিশনে হার্ট যখন প্রসারিত হয় তখন যে এটা আমি বলছিলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইপের, এটা ডেফিনেশন আমরা সবসময় ম্যাক্সিমাম বলি। হার্ট সিস্টোল করার সময় ম্যাক্সিমাম এই প্রেশারটা দিয়ে থাকে, আর ডায়াস্টোলের সময় এটা উল্টা কথা বলি, মিনিমাম বলি। তাহলে মিনিমাম যে প্রেশারটা হার্ট তোমার ডায়াস্টোলের সময় আমাদের হচ্ছে এই ভেসেল ওয়ালের ল্যাটারালি দিয়ে থাকে, সেটাই হচ্ছে আমরা বলি কি, যে ডায়াস্টোলিক প্রেশার। ওকে, তাহলে আমরা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, এটার ভ্যালুটা আমরা জানি। তো আমরা এটার অ্যাভারেজ ভ্যালু জেনেছিলাম কত, 80 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, আমরা 80 জেনেছিলাম। এখন
এখানে তো আমরা বললাম যে সবসময় রেঞ্জ ইউজ করা ভালো, ঠিক না? তো সুতরাং আমরা ডায়াস্টোলিক প্রেশারও রেঞ্জটা জানবো, সেটা কত 60 টু 90 মিলিমিটার মার্কারি। অ্যাভারেজ কত, ওই যে 80 মিলিমিটার মার্কারি বা 70 মিলিমিটার মার্কারিও অনেক জায়গায় দেয়, ঠিক আছে? 80 মিলিমিটার মার্কারি, ওকে 70 না, সরি 80 মিলিমিটার মার্কারি হবে অ্যাভারেজ। যদি আমরা হিসাব করি, আমরা অ্যাভারেজ কীভাবে বের করি, দুইটা ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ দিই, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা রেঞ্জও জানলাম, অ্যাভারেজও জানলাম ডায়াস্টোলিক প্রেশারের। এবার আসো আরেকটা প্রেশারের নাম জানি, ওটার নাম হচ্ছে পালস প্রেশার। গুরুত্বপূর্ণ, পালস প্রেশার। এখন তোমরা পালস শব্দটা হয়তো শুনেছ, ঠিক আছে? সেটা ভিন্ন জিনিস, আমরা পালস নিয়ে আরেক সময় আলোচনা করব। এখানে পালস প্রেশার আবার অন্য জিনিস, হ্যাঁ? এটা হচ্ছে একটা তোমার একটা ম্যাথামেটিক্যাল একটা ইয়ার মতো, একটা কন্ডিশনের মতো। আমরা এই দুইটা প্রেশারের ডিফারেন্সটাকে বলি পালস প্রেশার, বুঝতে পারছো? সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। ওকে, আমরা উদাহরণ দিয়ে দেখাবো যে কীভাবে এটা ইয়া করতে হয়। তো এটার তোমার একটা ইয়া আছে, রেঞ্জ আছে, সেটা হচ্ছে 30 টু 40 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে এটার মাত্রা। তাহলে অ্যাভারেজ আমরা কত বলতে পারি, 40 বলতে পারি। অ্যাভারেজ শব্দটা তোমরা পুরোটা ইয়া করে লিখতে পারো, অ্যাভারেজ 40 মিলিমিটার মার্কারি। ওকে, এটা হচ্ছে পালস প্রেশার। এটার আবার সূত্র আছে কীভাবে বের করতে হবে, বলেই দিলাম যে সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। এটা নিয়ে আমরা পরবর্তীতে না কথা বলবো, বা এখানে আমরা লিখে দিই। তাহলে আমাদের পালস প্রেশারটার ইয়াটা কি, ফর্মুলাটা কি হবে, প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। এবার বোধহয় তোমাদের খুব ভালোভাবে ব্যাপারটা বুঝলে যে আসলে ইয়াটা কি। আমাদের সিস্টোলিক প্রেশার থেকে ডায়াস্টোলিক প্রেশারটা যদি আমরা বিয়োগ দিই, যেই প্রেশারটা থাকে সেটা হচ্ছে আমাদের পালস প্রেশার। এবার আসলে লাস্ট আমরা 4টা টাইপের কথা বলেছিলাম, আমাদের লাস্ট টাইপটা হচ্ছে মিন প্রেশার বলে এটাকে। এটা হচ্ছে এক ধরনের অ্যাভারেজ প্রেশার, আমাদের পুরো কার্ডিয়াক সাইকেলে কতটুকু প্রেশার আমরা ইয়া করি, ফিল করি, সেটা একটা হিসাব। এটাও গাণিতিকভাবে হিসাব করা হয়। তাহলে মিন প্রেশার সাধারণত এটার রেঞ্জ হচ্ছে, মনে রাখবা, 78 টু 98 মিলিমিটার মার্কারি। মিন প্রেশারটা কি বললাম তো, আমাদের পুরো কার্ডিয়াক সাইকেল আবার ভিন্ন টপিক, এটা সম্পর্কে না হয় আমরা আরেকদিন আলোচনা করব। কার্ডিয়াক সাইকেল হচ্ছে একটা হার্টবিট থেকে আরেকটা হার্টবিটের মাঝে যে ঘটনাগুলো ঘটে, সিস্টল হয়, ডায়াস্টল হয়, এট্রিয়াল সিস্টল হয়, ভেন্ট্রিকুলার সিস্টল হয়, এট্রিয়াল ডায়াস্টল হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়, অনেক বড় ধরনের আলোচনা, ঠিক আছে? আমরা সংক্ষেপে বললাম এই পুরো কার্ডিয়াক সাইকেলে অ্যাভারেজ একটা প্রেশার হচ্ছে মিন প্রেশার। তো এটা হিসাব করার জন্য মেডিকেল সায়েন্টিস্টরা একটা ফর্মুলা বের করেছে। এই ফর্মুলাতে হচ্ছে তোমার দুইটা প্রেশার কাজে লাগে, একটা হচ্ছে তোমার ডায়াস্টোলিক প্রেশার আর একটা হচ্ছে পালস প্রেশার, মানে এটা আর এটা, এই দুইটা আমরা কাজে লাগাবো। তাহলে মিন প্রেশার সূত্রটা আমরা এখানে সাইডে লিখলে হিজিবিজি হয়ে যাবে, আমরা আলাদা করে লেখার চেষ্টা করি। তাহলে মিন প্রেশার সমান ডায়াস্টোলিক প্রেশার এটার সাথে আমরা যোগ করব। ওটা এখানে আমরা করেছিলাম সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক, কিন্তু এখানে হচ্ছে একটা জিনিস যোগ করব। কি যোগ করব, আমরা যে পালস প্রেশার আছে এটার 1/3 যোগ করব, মানে 1/3 অফ পালস প্রেশার। এই হচ্ছে ফর্মুলা বা সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা মিন প্রেশারটা পেয়ে থাকি, এবং এটা মিন করে আমাদের পুরো হার্টের পুরো কার্ডিয়াক সাইকেল একটা অ্যাভারেজ প্রেশার। ওকে, আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা এটা একটা এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই যে তোমাদের কিভাবে আমরা আসলে এই পালস প্রেশার এবং মিন প্রেশারগুলো হিসাব করে থাকি, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল আমরা দিব। আচ্ছা, এখন মনে করো একটা পেশেন্ট আসছে বা একটা পার্সন, আমি প্রেশার মেপে দেখলাম যে ওর প্রেশার মেপে পেলাম 130 বাই সাপোজ মনে করো যে 70 মিলিমিটার মার্কারি, নর্মাল রেঞ্জের মধ্যে আছে, ঠিক না? আচ্ছা, এটা তো আমরা জানলাম যে এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এখন তাহলে তার পালস প্রেশারটা কি হবে, এটা আমরা যদি হিসাব করি, পালস প্রেশার
পালস প্রেশার, মনে আছে পালস প্রেশার কি বলছিলাম ফর্মুলা, সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। তাহলে আমাদের এখানে তোমার যে সিস্টোলিক প্রেশারটা কত 130, ডায়াস্টোলিক প্রেশারটা কত 70, একবার একক লিখে ফেললাম মিলিমিটার মার্কারি। তাহলে কত দাঁড়ায় আমাদের এখানে 60 মিলিমিটার মার্কারি। এই হচ্ছে তার পালস প্রেশার আমরা পেয়ে গেলাম। এখন আসো মিন প্রেশার যদি হিসাব করি আমরা, আমাদের মিন প্রেশারে কিন্তু পালস প্রেশারটা লাগে। তার মানে কেউ যদি মিন প্রেশার বের করতে চায় তাকে আগে পালস প্রেশারটা বের করে নিতে হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে মিন প্রেশার, মিন প্রেশারের সূত্রটা আমরা কি বলছিলাম মনে আছে, যে ডায়াস্টোলিক প্রেশারের সাথে আমরা যোগ করব, কি যোগ করব, ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। ঠিক আছে, তাহলে ডায়াস্টোলিক প্রেশার আমরা এখানে কত পাচ্ছি 70, ঠিক আছে, তাহলে আমরা এখানে 70 লিখলাম। তাহলে তারপরে যদি আমরা করি যোগ 1/3 অফ, এখানে কিন্তু ইনটু অ্যাকচুয়ালি, হ্যাঁ মানে গুণ, মাল্টিপ্লিকেশন আকারে থাকবে এই জায়গাটা, পালস প্রেশারের সাথে 1/3 সম্পর্ক কি গুণ বা মাল্টিপ্লিকেশন। তাহলে ইনটু আমাদের এখানে পালস প্রেশার আমরা কত পেলাম 60, ঠিক না? তাহলে আমরা 60 লিখলাম, 60, তাহলে কত আসে এখানে 90 মিলিমিটার মার্কের। এই যে আমরা পেয়ে গেলাম মিন প্রেশার। ওকে, তো এইভাবে আমরা আসলে ব্লাড প্রেশারগুলো হিসাব করে থাকি, ঠিক আছে। আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা আমরা ব্লাড প্রেশার মেশিন দিয়ে স্পিগমো ম্যানোমিটার এবং স্টেথোস্কোপ ইউজ করে আমরা ক্যালকুলেট করি। এরপর আমরা অন্যান্য যে প্রেশারগুলো আছে সেগুলো আমরা বের করি। আশা করি তোমরা টাইপসগুলো বুঝেছো। তাহলে পরীক্ষায় যদি আসে এভাবে সুন্দর করে ছক করে, দরকার এবার ছক টেনে করবা। তোমাদেরকে যেহেতু আমি খুব সংকীর্ণ একটা জায়গা দেখানোর চেষ্টা করেছি, আমি হয়তো ছক করে দেখাইনি, তোমরা যদি পারো ছক করে দিবা, যত সুন্দর করে লিখতে পারো তত ভালো, ঠিক আছে। ডেফিনেশন এবং এই সম্পর্কে আমরা জেনে গেলাম। তো আমাদের ব্লাড প্রেশারের টপিকটা কিন্তু তোমার পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্ট্যান্ট। তবে এখানে তোমার সবগুলো প্রশ্ন আমি জানি না আজকে কমপ্লিট করতে পারবো কিনা। তো আমাদের আরেকটা প্রশ্ন ব্লাড প্রেশার থেকে আসে, সেটা হচ্ছে ফ্যাক্টরস রেগুলেটিং ব্লাড প্রেশার, বা হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট রেগুলেট ব্লাড প্রেশার। আমি লিখি আগে ফ্যাক্টরস, ফ্যাক্টরস রেগুলেট ব্লাড প্রেশার। আমি খুব সংক্ষেপে একটা হেডিং লিখলাম। এটার অর্থটা হচ্ছে কি কি ফ্যাক্টর তোমার ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে, মানে কি কি কারণে ব্লাড প্রেশার কম বা বেশি হয়। এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি যে ফ্যাক্টরস রেগুলেটিং ব্লাড প্রেশার। বুঝতে পেরেছো আশা করি। এখন এই ফ্যাক্টরগুলো জানার আগে কিন্তু তোমার আরও অনেকগুলো ডিটেলস জানতে হয়। তো আমরা ফ্যাক্টরস সবগুলো হয়তো আজকে জানবো না, ঠিক আছে। আমরা গুলো টার্ম জানতে হয়, এই কারণে আমরা শুরু করি ফ্যাক্টরসগুলো জানার, মাঝে মধ্যে ফ্যাক্টরগুলো জানার ফাঁকে ফাঁকে আমরা ওই টার্মগুলো সম্পর্কে ডিটেলস জানবো। যেমন ব্লাড প্রেশার কমা বা বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট সম্পর্কে কিন্তু আমি শুরুতে একটু বলেছিলাম, কেন বলেছিলাম বা বুঝেছো আশা করি। কার্ডিয়াক আউটপুট আমি বলেছিলাম যে প্রতি মিনিটে আমাদের হার্টের প্রতিটা ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড ইজেক্ট হয়, বের হয়, ঠিক আছে, বডিতে যাক বা যেখানে যাক, সেটাকে আমরা বলতাম যে কার্ডিয়াক আউটপুট। ওকে, তাহলে আমাদের এখানে কার্ডিয়াক আউটপুট, এটার সাথে ব্লাড প্রেশার বা বিপির একটা সম্পর্ক আছে। কার্ডিয়াক আউটপুটকে আমরা সংক্ষেপে কী বলি, সিও, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক আউটপুট যদি বেড়ে যায়, দেখা গিয়েছে যে ব্লাড প্রেশারও বেড়ে যায়। এ হচ্ছে আমাদের হিসাব, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক আউটপুটের সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক কি, কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশারও বাড়ে। আবার তোমাদের আরেকটা কোশ্চেনও আসতে পারে এখানে, যে বললাম যে আলোচনা কিন্তু তোমার বড় হতে পারে। এখানে আবার কার্ডিয়াক আউটপুট সে নিজে আবার অনেকগুলো কারণে কমে বাড়ে। খেয়াল করো, কার্ডিয়াক আউটপুট নিজে অনেকগুলো কারণে কমতেও পারে, বাড়তেও পারে। আবার সে যখন বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। তার মানে কার্ডিয়াক আউটপুট যে সকল কারণে বেড়ে যায়, ব্লাড প্রেশার ঠিক ওই সকল কারণে বাড়বে। আবার কার্ডিয়াক আউটপুট যে সকল কারণে কমে যায়, ব্লাড প্রেশারও ঠিক ওই কারণগুলোতে
কমবে। তার মানে এই জায়গাতে তোমার আলোচনাটা আরও বেশি দীর্ঘ হয়ে যাবে, আরও বেশি আমাদের জানতে হবে, ঠিক আছে। এই কারণে বলেছিলাম যে বিপির ফ্যাক্টরগুলো, কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরগুলো আসে, হ্যাঁ এটাও আসে, এটার ফ্যাক্টরগুলো সম্পর্কে জানতে হয়। সুতরাং আমরা তাহলে কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরগুলো আমাদের একটু জানা উচিত, ঠিক আছে। তো আমরা এই ব্লাড প্রেশারের ফ্যাক্টরগুলো আমরা জানার জন্য কিছুটা জায়গা রাখি, আমরা কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরগুলোর ব্যাপারে একটু আলোচনায় যাই, ঠিক আছে। কার্ডিয়াক আউটপুট, তাহলে কার্ডিয়াক আউটপুটে কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছি যে কার্ডিয়াক আউটপুটটা কি। আমাদের হচ্ছে প্রতি মিনিটে আমাদের প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে, হার্টের যে ভেন্ট্রিকল আছে প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড বের হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট। তো কার্ডিয়াক আউটপুট বলেছিলাম যে কার্ডিয়াক আউটপুট অনেকগুলো ফ্যাক্টরের কারণে কমে এবং বাড়ে। সাধারণত তোমাদের প্রশ্ন আসে হোয়াট আর দ্য, আমি প্রশ্নটা যদি এভাবে লিখি এরকম প্রশ্ন হতে পারে, এক্স্যাক্টলি এমন নাও হতে পারে বাট অনেকটা এই টাইপের হয় যে হোয়াট আর দ্য ফ্যাক্টর। আবার অনেক রকম আছে, ফিজিওলজিক্যাল আছে, প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে স্বাভাবিকগুলো আর কি, প্যাথোলজিক্যাল মানে অসুস্থতা বোঝায়, মানে যে সকল অসুস্থতার কারণে হয়। তো সাধারণত তোমাদের ক্ষেত্রে এই প্যাথোলজিগুলো আসে না, তো ফিজিওলজিক্যাল আসতে পারে, ফিজিওলজিক্যাল। আচ্ছা আমি একবারে ফিজিওলজি বাদ দিয়ে লিখলাম যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট, যেগুলো কি করে কার্ডিয়াক আউটপুটকে প্রভাবিত করে, দ্যাট ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা, কমানো বা বাড়ানো, ইনফ্লুয়েন্স কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে। কার্ডিয়াক আউটপুট কমায় বা বাড়ায় এমন ফ্যাক্টর কি কি আছে। তো আমি কেন ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো কেটে দিয়েছি, তোমরা প্যাথোলজিক্যাল কয়েকটা কন্ডিশনের কথা জানিয়ে দেবো তোমাদেরকে, তবে তোমাদের পরীক্ষায় সাধারণত ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো জানতে হয় আর কি, ঠিক আছে। তো এই কারণে আমি ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো উল্লেখ করবো, প্যাথোলজিক্যালগুলো উল্লেখ করবো। তাহলে ফিজিওলজিক্যালগুলো আগে আমরা জানি। তাহলে ফিজিওলজিক্যাল কথাটা মানে কি, আমাদের নর্মাল ফিজিওলজি, তোমরা ফিজিওলজি পড়ার আগে নিশ্চয়ই এটা ডেফিনেশন জেনেছো। ফিজিওলজি কি, আমাদের শরীরে সকল কিছু, সকল সিস্টেম নর্মালি যেভাবে ফাংশন করে ওইটার স্টাডির নামে কি, ফিজিওলজি। তার মানে ফিজিওলজিক্যাল বলতে আমরা বুঝবো যে নর্মালি হয়, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল, মানে কমা বাড়ে কিন্তু সেটা কোনো রোগের কারণে না, নর্মালি বিভিন্ন কন্ডিশনের কারণে হয়। এই কন্ডিশনগুলোর কথা আমরা জানবো। তো এক নম্বর একটা কন্ডিশন, আমরা হয়তো আজকে সবগুলো কমপ্লিট নাও করতে পারি, তোমাদেরকে হচ্ছে আমি ততটুকুই পড়াবো যতটুকু তোমরা একটা ক্লাসে ক্যাচ করতে পারবো, ওকে। সবসময় মনে রাখবা। এজ আমি লিখলাম মানে বয়স। তো কার্ডিয়াক আউটপুটের সাথে বয়সের একটা সম্পর্ক দেখা গিয়েছে, এটা আমরা প্রমাণিত। সেটা হচ্ছে আমাদের বয়সের সাথে সাথে কার্ডিয়াক আউটপুটটা একটু বেড়ে যায়, খুব সম্ভবত এই কারণে তোমার মানে এটাও তোমার বয়স্কদের প্রেশারের ক্ষেত্রে একটু ভূমিকা রাখে। আমরা কি দেখি যে সাধারণত আমাদের বয়স্কদের কিছুটা প্রেশার বেড়ে যায়, ঠিক না। তো কার্ডিয়াক আউটপুটের সাথে কিন্তু প্রেশারের সম্পর্ক আছে, মনে আছে সূত্রটা, কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ওকে। তাহলে আমরা কার্ডিয়াক আউটপুট, তোমার এজ যদি বেশি হয়, এজ ইনক্রিজ, এটার মানে কি দাঁড়ায়, আমি এভাবে দিয়ে মানে বুঝালাম, একটা তীর চিহ্ন দিলে হবে, এটার মানে দাঁড়ায় এজ বাড়লে কার্ডিয়াক আউটপুটও বাড়বে, ঠিক আছে। তাহলে এই একটা ফ্যাক্টর আমরা জানলাম। তাহলে কেন ফিজিওলজি বলছি বুঝতে পারছো, আমাদের বয়স কোনো রোগ না, কোনো প্যাথোলজি না, এটা হচ্ছে ফিজিওলজি। তারপর দ্বিতীয় একটা ফ্যাক্টরের কথা আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে লিঙ্গ বা সেক্স, মানে মেল ফিমেল, পুরুষ মহিলাদের ক্ষেত্রেও একটু ডিফারেন্স দেখা যায়, ঠিক আছে। তো এটা কেন দেখা যায়, আমরা জানি যে সাধারণত মানে অ্যাভারেজ ছেলেরা মেয়েদের থেকে একটু লম্বা চওড়া হয়, ঠিক আছে, ওদের বডি সারফেস এরিয়া একটু বেশি হয়। এই সারফেস এরিয়া বা বডি একটু লম্বা চওড়া হওয়ার কারণেই তোমার এই কার্ডিয়াক আউটপুটটা বাড়ে কমে, ঠিক আছে। বডি সারফেস এরিয়ার সাথে কার্ডিয়াক আউটপুটের সম্পর্ক আছে, হ্যাঁ, লম্বা চওড়া হওয়ার সাথে। এই কারণে কার্ডিয়াক আউটপুটটা, এটা হচ্ছে একটা কথা আমি লিখবো, কার্ডিয়াক আউটপুট ইজ, এটা সাধারণত 10 থেকে 20%, 10 to 20% কম হয়, লেস হয়। কাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, ফিমেল। তাহলে কার্ডিয়াক আউটপুট 10 থেকে 20% ফিমেলদের ক্ষেত্রে লেস হয়, দেন লেস, আমি কথাটা করি, লেস ইন ফিমেল দেন মেল, ঠিক আছে, লেস ইন ফিমেল
মহিলাদের ক্ষেত্রে হয়, কাদের থেকে কমটা কাদের থেকে কম হয় কম্পারেটিভলি পুরুষদের ক্ষেত্রে দেন ইন মেল, বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি বলেই দিলাম যে বডি সারফেস এরিয়ার কারণে, তোমরা কারণ লিখতে হবে না, প্রশ্নটা আসলে কারণ লেখার দরকার নেই, ফ্যাক্টরগুলো উল্লেখ করলে হবে। তাহলে আমরা আমাদের লিঙ্গ বা সেক্স কিভাবে পুরুষ মহিলাদের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুটে কীভাবে ভিন্নতা হয় সেটা আমরা জানলাম। তারপর আরেকটা এখানে সেক্সের ব্যাপারে আমরা বলেছিলাম যে ফিমেলদের মহিলাদের চেয়ে পুরুষদের বডি সারফেস এরিয়া, বডি একটু লম্বা চড়া হয়, সারফেস এরিয়া বেশি থাকে। এই সারফেস এরিয়াটাই আমরা আলাদাভাবে আরেকটা কোটেশন দিয়ে লিখতে পারি, সারফেস এরিয়া, এটাও একটা কারণ। ঠিক আছে, সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া বলেই দিলাম যে সারফেস এরিয়া যদি বেশি হয়, সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে কি হবে, কার্ডিয়াক আউটপুটও বেশি হবে। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, তারপর আসো আমরা সহ অনেকগুলো ফ্যাক্টর থাকে আসলে, 10-15টার মতো ফ্যাক্টর আছে, কিন্তু আমরা আগে সহজগুলো জানার চেষ্টা করবো যাতে মনে থাকে, পরীক্ষাতে ইজিভাবে লেখা যায়। তো একটা সহজ ফ্যাক্টর হচ্ছে এক্সারসাইজ, মানে ব্যায়াম। সেটা যে কোনো রকম ব্যায়াম হতে পারে, হাঁটা চলা হতে যে কোনো এক্সারসাইজ হতে পারে। তো এক্সারসাইজ কি করে, আমরা তো দেখি যে আমাদের যখন আমরা পরিশ্রম করি, হঠাৎ করে দৌড়াদৌড়ি করে আমাদের হার্ট রেট বেড়ে যায়, ঠিক না? এমনকি আমাদের মনে রাখবো এই কার্ডিয়াক আউটপুটটাও বেড়ে যায়, এমনকি আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এক্সারসাইজের সাথে কার্ডিয়াক আউটপুটের সম্পর্ক কি? এক্সারসাইজ হচ্ছে তোমার কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে, তাহলে এক্সারসাইজ করলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। দেখা গেছে 700%ও বেড়ে যায়। হ্যাঁ, আপ টু, আমি এটা সবসময় হয় না, মানে বাড়তে পারে। ঠিক আছে, 700%, তার মানে অনেক বেড়ে যায়। ঠিক আছে, এটা কেন বেড়ে যায় সেটা বিশাল মেকানিজম আছে। ঠিক আছে, আমাদের বডিতে তখন প্রচুর পরিমাণে ব্লাড দরকার হয়, ব্লাডের মধ্যে নিউট্রিশন থাকে, তারপরে অক্সিজেন থাকে, এগুলোর প্রচুর দরকার হয় শরীরে, এই কারণে ব্লাড তখন দ্রুত বেশি বেশি সাপ্লাই দেয়। ঠিক আছে, আচ্ছা, ওটা ডিটেলস আমরা যাব না, আমাদের সময় কম। আরেকটা কারণে আমাদের কার্ডিয়াক আউটপুট তোমার কম বেশি হতে পারে, সেটা হচ্ছে ইটিং, খাওয়া দাওয়ার একটা সম্পর্ক আছে, মানে খাওয়ার পরে আর কি। ঠিক আছে, তো খাওয়ার পর বা খাওয়ার কারণে আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা সাধারণত একটু চেঞ্জ হয়। তো কি চেঞ্জ হয়? সাধারণত বেড়ে যায়, একটু খেয়াল রাখবা, কার্ডিয়াক আউটপুটটা একটু বেড়ে যায়। তাহলে ইটিংয়ের পরে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। ঠিক আছে, কত পার্সেন্ট বাড়তে পারে? 30% পর্যন্ত বাড়তে পারে। ওকে, এটাও সেম কারণ, আমাদের বডিতে ডাইজেস্টিভ এরিয়াতে ব্লাড সাপ্লাই বেশি দেওয়ার দরকার হতে পারে। ঠিক আছে, দেখি আমরা কয়টা ফ্যাক্টর আজকে শেষ করতে পারি। ওকে, তারপরে প্রেগনেন্সি একটা ফ্যাক্টর আমরা যদি উল্লেখ করি, প্রেগনেন্সি মানে গর্ভাবস্থায় কোনো মায়ের ক্ষেত্রে কি হতে পারে, কার্ডিয়াক আউটপুটটা, হ্যাঁ, আমরা কি মনে হয় আমাদের এই দুইটা ছিল আমাদের বডির নিডের কারণে, বডির প্রয়োজনের কারণে কার্ডিয়াক আউটপুট বাড়াইছে। প্রেগনেন্সির সময় বডিতে প্রয়োজন হয় না, ব্লাডের প্রয়োজন হয়, কারণ তখন ওই মাটা থাকে অন্তঃসত্ত্বা, তার মধ্যে আরেকটা সত্তা জীবিত থাকে। হ্যাঁ, এই কারণে ব্লাড সাপ্লাই বাড়াতে হয়, এই কারণে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। এভাবে মনে রাখবা, কেন বুঝাচ্ছি যাতে মনে থাকে তোমাদের। ঠিক আছে, তারপর টেম্পারেচার, মানে এখানে আমরা আবহাওয়ার টেম্পারেচারের কথা বলতেছি, বা আমাদের বডির টেম্পারেচারও এখানে বলা যায়, তবে আমি মূলত এটা আমাদের পরিবেশের টেম্পারেচারের কথা বলতেছি। হ্যাঁ, টেম্পারেচার, তাপমাত্রা, টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। তাপমাত্রার সাথে আমাদের কার্ডিয়াক আউটপুটের সম্পর্ক কি? কার্ডিয়াক আউটপুট সাধারণত দেখা গেছে যে টেম্পারেচার যদি তোমার খুব বেশি বাড়ে, অল্প না খুব বেশি যদি বাড়ে, তাহলে হচ্ছে তোমার কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যেতে পারে। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুটের সাথে হার্ট রেটের একটা সম্পর্ক আছে, হার্ট রেট। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। আমি তোমাদেরকে এখানে একটা সূত্র লিখে দিই, সংক্ষেপে লিখলাম, কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম ইন্টু গুণ দিব, গুণ হার্ট রেট। ঠিক আছে, আমাদের স্ট্রোক ভলিউমটা কি? তাহলে এখানে আবার দেখো আরেকটা টার্ম আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে, আমাদের স্ট্রোক ভলিউমটা কি? তো স্ট্রোক ভলিউম মানে হচ্ছে ওই যে আমাদের হার্টের তোমার একটা ভেন্ট্রিকল থেকে, আমরা কার্ডিয়াক আউটপুটের সংজ্ঞা কি বলেছিলাম, যে প্রতিটা ভেন্ট্রিকল থেকে, একটা ভেন্ট্রিকল থেকে যত পরিমাণ ব্লাড
আমি বলেছিলাম 1 মিনিটে বের হয়, মনে আসছে তোমাদের? হ্যাঁ 1 মিনিটে। তো স্ট্রোক ভলিউমে তোমার 1 মিনিট না, স্ট্রোক ভলিউমটা হচ্ছে একবারে, মানে একবার পাম্প করলে কতটুকু বেরোয় সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম, ঠিক আছে। সাথে আমরা যদি হার্ট রেট গুণ করি, আমাদের হার্ট রেট সাধারণত অ্যাভারেজ 72 বিট হয় সাধারণত। তো হার্ট রেটটা যদি আমরা করি, গুণ দিই, তাহলে আমরা কি পাই? কার্ডিয়াক আউটপুটটা পেয়ে যাই, ঠিক আছে। এটা হিসাব আমরা আরেক সময় দেখাবো। আমরা আজকে কার্ডিয়াক আউটপুটটা কেন শিখতেছি? কারণ কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরগুলো ব্লাড প্রেশারের ফ্যাক্টর হিসেবেও কাজ করে, ঠিক আছে। তারপর আসলে টেম্পারেচারের কথা বলতেছিলাম যে আমাদের পরিবেশের তাপমাত্রা যদি খুব বেশি থাকে, হাই টেম্পারেচার যদি থাকে, হাই পরিবেশ ইংরেজি কি? এনভায়রনমেন্টাল টেম্পারেচার, অতিরিক্ত মানে খুব বেশি হাই যদি থাকে, তাহলে আমাদের হার্ট রেটটা কী হবে? বেড়ে যাবে। তাহলে যেহেতু এখানে গুণের ব্যাপার, এই রাশিটাও যদি বেড়ে যায় তাহলে টোটালি রেজাল্টও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এনভায়রনমেন্টাল টেম্পারেচার, তাপমাত্রা যদি বেড়ে যায় আমাদের হার্ট রেট বেড়ে যাওয়ার কারণে কার্ডিয়াক আউটপুটও বেড়ে যায়। তাহলে এখানে কিন্তু এই হাই কথাটা ইম্পর্টেন্ট, হাই না দিলে হবে না। পরিবেশের তাপমাত্রা অল্প বেশ কম হলে কিন্তু এটা হয় না, খুব বেশি তোমাদের বাড়তে হবে, বৃদ্ধি পেতে হবে, ঠিক আছে, তাহলে হয়, ঠিক আছে। তারপরে আমরা স্লিপের কথা এখানে উল্লেখ করব না, ঘুমের কথাটা ব্লাড প্রেশারে আসবে। ব্লাড প্রেশারের সাথে ঘুমের একটু সম্পর্ক আছে, সাধারণত ডায়াস্টোলিক প্রেশারটা কমে যায়, বাট কার্ডিয়াক আউটপুটের সাথে ঘুমের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে তোমার ইমোশন। লাস্ট এই একটা উল্লেখ করি, ইমোশন, আবেগ। আমরা অনেক ধরনের ইমোশন প্রদর্শন করি, ঠিক না? কখনো আমরা রাগ করি, কখনো আমরা দুঃখ পাই, কখনো আমরা এক্সাইটেড হয়ে যাই। তাহলে ইমোশন অনুযায়ী সাধারণত এক্সাইটমেন্ট, আমার স্পেলিং এক্সাইটমেন্ট, আমরা যদি খুব বেশি উত্তেজিত হয়ে যাই, EXCITEMENT, এক্সাইটমেন্টের ক্ষেত্রে, এবং অ্যাঙ্গার মানে কি? রাগ। এই দুই ক্ষেত্রে আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, ঠিক আছে। দেখবা খুব রাগ যখন করি আমরা বা খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, আমাদের প্রেশার অনেক সময় বেড়ে যায়। তাহলে কমে যায় কখন? আমরা যখন দুঃখ পাই, ঠিক আছে। আমি একটু পরের পেজে লিখি, গ্রিফ বা সরো, যেটা আর কি গ্রিফ মানে হচ্ছে আমরা যদি দুঃখ পাই প্লাস এবং যদি অ্যান্ড শক, এখানে শক বলতে মেন্টাল শক, হ্যাঁ, মানে মানসিকভাবে যদি কেউ শকড হয়, তখন সাধারণত দেখা গেছে কার্ডিয়াক আউটপুট কমে যায়। এই গেল আমাদের কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টর। তো আমরা আজকে এতটুকু পর্যন্তই থামবো, কারণ তোমাদের অনেকগুলো টার্ম এখানে তোমাদের জানা হয়েছে, এগুলো তোমাদের পড়া দরকার, শেখা দরকার, বোঝা দরকার। এগুলো তোমরা কমপ্লিট করলেই তোমরা আরও ভালোভাবে স্পিডলি সামনে আগাতে পারবে, ঠিক আছে। তো তোমাদের জন্য আজকে এতটুকুই থাকবে, এবং আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে তোমরা আজকের পড়াটা আজকে কমপ্লিট করে ফেলবা, পরের জন্য রেখে দিবা না। আশা করি তোমাদের নেক্সট ক্লাসে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো আজকে এতটুকু পর্যন্ত, ভালো থাকবা, সেফ থাকবা, ওকে, আল্লাহ হাফেজ।